কয়েকটা শব্দ দিয়ে মানে এদেরকে ব্যাখ্যা করা হয়েছে। শব্দটার সংক্ষিপ্ত নাম হলো VUCA। ভিতে হয় ভালনারেবিলিটি, ইউতে হয় আনসার্টেনিটি, সিতে হয় কমপ্লেক্সিটি, আর এতে হয় অ্যাম্বিগুইটি। তো এই চারটা শব্দ যদি আমরা খুব বিশ্লেষণ করি তাহলে কিন্তু এটার আউটকামটা এই মুহূর্তে কি হচ্ছে সেটা পরিষ্কার হয়ে যায়, এবং ভবিষ্যতে কি হচ্ছে সেটার উপর আমাদের একটা একটা ধারণা হতে পারে। একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে যে দর্শক শ্রোতাদের আমি অন্য আরো অনুষ্ঠানে বলেছি যে এই যুদ্ধটার নাম মিস্টার মাইকেল হাডসন, একজন প্রফেসর, ইকোনমিক্সের প্রফেসর, উনি হলেন প্রফেসর অফ মিজৌরি ইন ক্যান্সাস সিটি। উনি এই তেলের যুদ্ধের ব্যাপারে বা তেল বাণিজ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কনসালটেন্ট হিসেবে 1974 সাল থেকে কাজ করছেন, এবং উনি অনেক কিছুই ওনার অনেক কিছুরই মধ্যে উনি জড়িত ছিলেন। তো যখন উনি সরকারের এই উপদেষ্টা পদে ছিলেন তখন ওনার কর্মক্ষেত্র ছিল চেজ ম্যানহাটনে, যেখানে তিনি একজন চেজ ম্যানহাটনের অয়েল কনসার্নিং ট্রেড নিয়ে উনি ডিল করতেন, এবং এই ট্রেডের ইনভেস্টমেন্ট কিভাবে চেজে আনা যায় সেই ব্যাপারে উনি অ্যাডভাইস করতেন। তো উনাকে ওই অবস্থা থেকে মার্কিন প্রেসিডেন্টের সেই নীতি যেটা গ্রহণ করা হয়েছিল 1974 সালে, যে সারা বিশ্বের তেল যখন বিক্রি হবে সে তেল, সেটা তেল ক্ষেত্র সরকারিকরণ হোক আর সেটা বেসরকারিকরণই হোক না কেন, এই তেলের টাকা মার্কিন ব্যাংকে জমা করতে হবে, এবং they call it recycling the oil trade money into the American banking system in the form of bond, like treasury bond, share and deposits, এবং এইটা ওখানে রিসাইকেল হয়ে তারপরে বাকি সবার কাছে যাবে। এই পরিস্থিতিটা কিন্তু মোটামুটি চলছিল ভালোই, কিন্তু যখন ব্রিক চলে আসলো, ব্রিকের পরে কিন্তু ইউএসএ খুব কনসার্ন হয়ে গেল যে ব্রিকের, তখন ব্রিক গঠনই করা হয়েছিল যে মার্কিন ডলারকে অ্যাভয়েড করে সারা বিশ্বের বাণিজ্য চালানো যায় কিনা। এবং এই ব্রিকের আবির্ভাব হয় কিন্তু অ্যাকচুয়ালি 2006 থেকে 7-8 এই সময়ের মধ্যে। তখনও ব্রিক তৈরি হয় নাই, তবে ব্রিক যে কান্ট্রিজগুলি ছিল সেগুলি কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠতে থাকে। তো গত 2025 ডিসেম্বরে ইউএস এর ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল প্রেসিডেন্টকে অ্যাডভাইস করে যে আমরা যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে মার্কিন অর্থনৈতিক শক্তি যার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যে আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF কে ব্যবহার করে আমরা বিশ্বের একটা অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে এবং আমাদেরকে কেউ অ্যাভয়েড করতে পারবে না। তো এই ডিকটাম যেটা বলি আর কি, এই মতবাদটা মানে এটা চলছিল যতক্ষণ পর্যন্ত ব্রিকের আবির্ভাব না হয়। ব্রিকে আসার পরে এখন তারা বলছে যে এই যে প্রত্যেকটা দেশের সার্বভৌমত্ব দেওয়া হয়েছে বা স্বাধীনতা দেওয়া হয়েছে, তার মানে হলো প্রত্যেকটা দেশ তার নিজের ব্যবসা বাণিজ্য এবং নিজের সম্পদ বিক্রি করার ক্ষমতার স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে, যেটা আমরা সবসময় গণতন্ত্রের মাধ্যমে এটা আমরা সবসময় প্রচার করে এসেছি এবং আমরা এই সমস্ত দেশের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই মতবাদটাই মার্কিন স্বার্থের জন্য অত্যন্ত হানিকর এবং বিপজ্জনক, এবং এর ফলে আমরা অলমোস্ট একঘরে হয়ে যাচ্ছি। তো একঘরে হয়ে যাচ্ছে এই কথাটা যখন ট্রাম্পকে বোঝানো হলো, তখন তারা বলল যে ঠিক আছে, তাহলে যে সমস্ত দেশগুলির সম্পদ, বিশেষ করে তেল সম্পদ, কারণ দেখা যাচ্ছে যে তেলই একমাত্র উপাদ্য যেটাকে নিয়ন্ত্রণ করতে পারলে সারা পৃথিবীর লাইটের সুইচ যেভাবে অন অফ করা হয়, সেই অন অফ করার যে সুইচটা ওইটা আমেরিকার হাতে থাকবে। কিন্তু এটা যদি না হয়, যেমন ভেনিজুয়েলা এবং ইরানের তেল তারা আমেরিকার কাছে বিক্রি করছে না, তারা চায়নার কাছে বিক্রি করছে এবং ডলারকে অ্যাভয়েড করে বিক্রি করছে, এটাই ছিল তাদের মেইন কনসার্ন। এবং তাদের কথা হচ্ছে যে এই দেশগুলির তেল কোনো দেশের কাছে বিক্রি করতে পারবে না মার্কিন ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে, এবং এটাকে যদি নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে
প্রথমে আমাদেরকে দেশের নিয়ন্ত্রণ ভার নিতে হবে, এবং দেশের নিয়ন্ত্রণ ভার নিতে পারলেই আমরা আমাদের যে শত্রু দেশগুলি আছে যেমন রাশিয়া এবং চায়না, তাদেরকে আমরা এই তেল থেকে দূরে রাখতে পারবো, অথবা তেলের নিয়ন্ত্রণটা আমাদের হাতে থাকলে চায়নার উপরে, চায়নার যে গ্রোথ হচ্ছে, চায়না যে একটা সুপার পাওয়ার হয়ে যাচ্ছে, বা চায়নার যে অর্থনৈতিক ক্ষমতা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইরান এখন কোথায় দাঁড়াচ্ছে। ইরানের পজিশনটা, বা ইরান ইসরায়েলের লক্ষ্যবস্তু, এটা আজকে না, ইরানের লক্ষ্যবস্তু সেই অনেক আগের থেকেই, এবং যেটার প্রকাশ পেয়েছে 1991 সালের ফার্স্ট ইরাক ওয়ারের পরে। এবং তখন জর্জ ডব্লিউ বুশ যিনি সিনিয়র ছিলেন, তার পরিকল্পনা ছিল যে আমি সেকেন্ড টার্ম যখন আমি ইলেক্টেড হয়ে আসবো, তখন আমি ইরাকের সব তেল ক্ষেত্রগুলি দখল করে ফেলবো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ইলেকশনে জর্জ বুশ সিনিয়র হেরে যান এবং ক্লিনটন ক্ষমতায় চলে আসেন। ফলে এই যে নিওকনস যারা, তাদের এই তেল ক্ষেত্র দখলের যে পরিকল্পনাটা বাতিল, মানে ভণ্ডুল হয়ে যায়। তখন বিল ক্লিনটনের 8 বছর শাসনের পরে জর্জ বুশ জুনিয়র এসে তার প্রথম দায়িত্ব ছিল ইরাকে ঢুকে যাওয়া এবং ইরাকের তেল ক্ষেত্র দখল করা।